নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। দেশের ভাগ্য পরিবর্তন চাইলে ধানের শীষে চাইলেন ভোট। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। মজলুম একটি দল 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে, আর ফ্যাসিবাদ দেখতে চান না জনগণ। নির্বাচনী জনসভায় জামায়াত আমির সুযোগ পেল ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। এই মজলুম অবস্থা পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকার মধ্যে হয়ে গেল। জামাত ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা। মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন। ভোট কারচুপির সুযোগ দেখছে না সরকার। নীতি নির্ধারণীতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ জাইমার। দলগুলোকে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহ্বান। নারী শিশুর স্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি জুবায়েদার। র্যাবে পাঠানো অনেক পেশাদার কর্মকর্তা ফিরতেন খুনি হয়ে। ট্রাইব্যুনালে জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। সচল রাখতে হার্ড লাইনে যাওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হচ্ছে না চুক্তি, জানালো বিডা। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হচ্ছে কাল। কেনা হচ্ছে 25টি বোয়িং। নির্বাচিত সরকারকে চাপ মুক্ত রাখতেই ভোটের আগ মুহূর্তে চুক্তি, বললেন বাণিজ্য উপদেষ্টা। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। 71 ও 90-এ তাদের ভূমিকা মনে করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে। ঢাকা উত্তরের বিভিন্ন আসনে নির্বাচনী পথসভায় তিনি বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। ক্ষমতা গেলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুরসালিন হক জুনায়েদকে সঙ্গে নিয়ে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। পথে পথে পথসভা। নির্বাচনের আগে প্রচারণার শেষ মুহূর্তে যত ব্যস্ততা, জনসমর্থন আদায়, উচ্ছ্বাসের শেষ নেই মানুষেরও। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসংযোগে ঢল নামে নেতাকর্মীদের। নিজ নির্বাচনী আসন ঢাকা 17-র ইসিবি চত্বরে পথসভায় তারেক রহমান পৌঁছতেই স্লোগানে স্লোগানে স্বাগত জানান নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। বলেন, রাজধানী সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। এই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনের যে কোনো সময় হাঁটতে পারবেন। যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17-তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। এরপর তারেক রহমান যান ঢাকা 16 আসনের লালমাঠের পথসভায়। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারের কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা না গেলে উন্নয়নের সুফল পাবে না জনগণ। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের
ভাগ্যের পরিবর্তন করা, এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। ঢাকা 15 আসনের মিরপুর 10 নম্বরের আদর্শ স্কুল মাঠে পথসভায় যোগ দিয়ে এই এলাকার সমস্যার সমাধানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি হবে জনগণের ভাগ্য উন্নয়ন ও দেশ পুনর্গঠনের নির্বাচন। কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়, আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায়, সেই পরিকল্পনা গ্রহণ করেছি। এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। বিভাগীয় পর্যায়ে গণসংযোগ শেষে এবার রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বিভিন্ন স্থানে পথসভায় ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। বললেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবেন তাদের দেয়া অঙ্গীকারগুলো। এদিন সন্ধ্যায় ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পথসভায় তারেক রহমান বলেন, নকল সিল বানাতে গিয়ে ধরা পড়ছে ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। রাতে শ্যামলীতে ঢাকা 13 আসনের নির্বাচনী সভায় ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বার্তা দেন তারেক রহমান। 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। পরে রাজধানীর বাড্ডায় ঢাকায় 11 আসনের নির্বাচনী পথসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা বিএনপির সমাবেশ দেখলাম, সেক্ষেত্রে একটু যদি আমরা ভাগ করে শুরুতে আলোচনায় আসি যে তারেক রহমান আসলে কিছু বিষয় কিন্তু সতর্ক করে দিয়েছিলেন তার দলের বা জনগণকে, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনায় আসেন। রাব্বি, তারেক রহমান এতদিন কিন্তু আমরা যেটি দেখছিলাম যে তার যে মূল প্রচারণা সেগুলো কিন্তু যে ঢাকার বাইরেই বেশি অংশে ছিল। আজকে যেহেতু মানে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, আজকে যেহেতু আজকের দিন এবং আগামীকাল দিনটি মূলত রয়েছে যে প্রচারণার জন্য দিনের বেলায়, তো সেই জায়গায় আজকে তিনি রাজধানীর বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন। আগামীকালও বিভিন্ন জায়গাতে রাজধানীর প্রচারণা চালাবেন। তো সেই জায়গাতে তিনি বেশ কিছু যে সতর্ক বার্তাটি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে একটি গোষ্ঠী এখনও যে ষড়যন্ত্রের চেষ্টা রয়েছে এবং তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে সেই গোষ্ঠীর লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে, এবং একই সঙ্গে কিন্তু সেই জায়গাতে তিনি বলেছেন যে তাদের লোকজন মা বোনদের এনআইডি নাম্বার বা বিকাশ নাম্বার নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং অতীতেও তাদের ভূমিকা দেখা গেছে সেটি 71-এর স্বাধীনতার সংগ্রামের সময় যেমন দেখা গেছে, মুক্তিযুদ্ধের সময় বা 90-এর যে আন্দোলনের সময়ও যে ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান যেটি বলছেন যে আজ আবার তারা নানান রকম কথাবার্তা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম কথাবার্তা বলে যে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই কথাটি কিন্তু তারেক রহমান আজকে বলেছেন, এবং সেই জায়গায় তিনি বলেছেন যে সবাই যেন সতর্ক থাকেন, সজাগ থাকেন, এবং ভোট ছিনতাই রুখে দেওয়ার জন্য যেন সবাই সতর্ক থাকেন এবং মানুষের ভোটাধিকার যেন কেড়ে নেওয়া না হয় সে বিষয়ে আসলে সতর্ক করে দিয়েছেন তারেক রহমান। সেক্ষেত্রে নির্বাচনী প্রতিশ্রুতিতে যদি একটু আলোচনায় আসি, যে
এই সভাগুলোতে আগের অথবা এখনকার যদি একটু মিলিয়ে বলি যে কি কি নতুন প্রতিশ্রুতি দিলেন? না, তারেক রহমান আজকে যখন নির্বাচনী যেহেতু আর মাত্র ভোটের আর মানে বৃহস্পতিবার দিন নির্বাচন হতে যাচ্ছে, তো সেই জায়গায় তিনি কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন। রাজধানীকে ঘিরেও বেশ কিছু প্রতিশ্রুতির কথা তিনি বলেছেন যে বাংলাদেশ হবে নিরাপদ ও বাসযোগ্য, এবং একই সঙ্গে ঢাকা শহরকেও তিনি সেভাবে গড়তে চান, এবং সেই জন্য রাজধানীতে 40টি খেলার মাঠের কথা বলেছেন, একটি সড়ক প্রশস্ত করার কথা বলেছেন, এবং আরও যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেখানে যেমন অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতি দমন করা, আইন শৃঙ্খলা রক্ষা, সেই বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার দিয়েছেন, সেটি তিনি বলেছেন। এবং একটু আগে আমাদের প্রতিবেদনে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে পরদিন থেকে আসলে যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন, জন্য এই শহর বাসযোগ্য হয়, নিরাপদ হয়, সবাই যেন স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারেন, চলাফেরা করতে পারেন, সেটি নিশ্চিত করে তার অগ্রাধিকার, সেটি তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বলেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। রাব্বি, আজকে কিন্তু যে জামায়াত নেতারা এবং যে তাদের জোটের নেতারাও কথাবার্তা বলেছেন, এই সংক্রান্ত আমাদের প্রতিবেদন রয়েছে, তারপর ফিরব আলোচনায়। দর্শক, জামাতের নেতারা এবং যে নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতারা আজকে একটি রাজধানীতে একটি নির্বাচনী সভায় অংশ নিয়েছিলেন এবং সেখানে তারা বক্তব্য করেছেন। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, দেখে নিচ্ছি, তারপর ফিরছি আলোচনায়। রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। এ আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে অভিযোগ করেন একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। আর ঢাকা 13 আসনে ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বিদায় করতেই এক হয়েছে দেশের মানুষ। বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল। আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে নিজেরাই ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামাত আমির। একটি দল তার মাঝে মধ্যে বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন, তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন ইনশাআল্লাহ। এদিকে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে কাফরুলে গণসংযোগে অংশ নেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না জানিয়ে সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করার কথা জানান তিনি। ফ্যাসিবাদী কায়দায় আর আমরা এই দেশ পরিচালিত হোক এটা চাচ্ছি না। চতুর্দিকে এখন একটা বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে, সেটি হচ্ছে পরিবর্তনের পক্ষে। জামাতে ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব। ক্ষমতায় এলে জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলেও কথা দেন ডাক্তার শফিকুর রহমান। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদন রবিন, নাহিদের জনসভা কিন্তু 11 দলের যে জোট, তারা কি কথা বলেন? আজকে মানে এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলামের যে নির্বাচনী জনসভা, তার নির্বাচনী এলাকায় সেখানে কিন্তু দেখেছি যে জোটের শীর্ষ নেতারা তারা অংশ নিয়েছেন এবং তাদের মোটা দাগে যে কথাবার্তাগুলো ছিল সেগুলো ছিল, সেখানে জামায়াতের আমির যেমন কথা বলেছেন, ঠিক একইভাবে অন্য শীর্ষ নেতারাও, জোটের শীর্ষ নেতারা কথা বলেছেন, নাহিদ ইসলামের কথা বলেছেন। তো তাদের মোটা দাগে যে কথাগুলো ছিল সেটি হলো যে 5 আগস্টের পর জালিমি পরিণত হয়েছে, আগে মজলুম ছিল, এই ধরনের একটি অংশ। এবং একই সঙ্গে তারা কিছু প্রশ্ন রেখেছেন, তারা তাদের বিরোধী বা রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্য করে যে কথাটা বলছেন যে তারা যদি দুর্নীতির টুটি চেপে ধরার কথা বলছেন, কিন্তু তাহলে ঋণ খেলাপিদের কারণে মনোনয়ন দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে আজকে নাহিদ ইসলাম যে অভিযোগটি করেছেন সেটি হলো বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে একটি দল। সেক্ষেত্রে রবিন, এছাড়া জামাত আমির আর কি বললেন?
সে জায়গাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু যে জামায়াতে আমির তিনি নির্বাচনী জনসংযোগ করেছেন এবং সেখানে ভোটের পরিস্থিতি নিয়েও কথাবার্তা বলেছেন এবং সেই জায়গাতে তিনি বলেছেন যে এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি সন্তোষজনক এবং তিনিও জয়ের বিষয়ে আশাবাদী, সেই কথাও কিন্তু তিনি বলেছেন এবং সেই জায়গায় তিনি উল্লেখ করেছেন পরিবর্তনের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে এবং যদি সুযোগ পায় জামাত তাহলে সেক্ষেত্রে দলীয় সরকার নয়, তারা ঐক্যবদ্ধ সরকার গঠন করবেন, এমন কথাও কিন্তু যে দলটির আমির জানিয়েছেন। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। বিএনপি ও জামাত জোটের নির্বাচনী প্রচারণা সবশেষে আমরা যুক্ত ছিলাম আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার বাকি মাত্র 2 দিন। শেষ সময়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। বিএনপি মহাসচিব বলেছেন প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান। এদিকে ভোটের দিন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামাত। দরজায় কড়া নাড়ছে ভোট। ভোটারের মন জয়ে শেষ সময়ে নানা প্রান্তে ছুটছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1-এ নিজ নির্বাচনী আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি। অন্য দলকে গালিগালাজ করে নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই, তিনি কি করবেন সরকারি কাজে সেই কথাগুলো বলেছেন। আমরা হাই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ আমরা হাতে ভোট দেব। খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী সমাবেশে যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তারা বলেন, এদেশের মানুষ আর পুরনো রাজনীতিতে ফিরতে চায় না। গত 54 বছরে যে 3টি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে। লুটপাট, গুন্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন বাঞ্চাল করে ষড়যন্ত্র করলে তারা জন বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সেটা শক্ত হয়ে রুখবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ 6 আসনে এনসিপি প্রার্থী SM সাইফ মুস্তাফিজের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, তরুণ প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। আমাদের আবার ডু অর ডাই এর বিষয়। এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। নেত্রকোনা 1 আসনে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচন নিরপেক্ষ না হলে মানুষ আবারও রাজপথে নেমে আসবে। সারা বাংলাদেশে ভোট সুষ্ঠু না হলে মানুষ কিন্তু আবার রাজপথে নেমে আসবে তাদের অধিকার রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য। এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনে শাপলাকুলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম। ক্ষমতায় গেলে লুটপাট ও অর্থ পাচারকারীদের দায় মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া নির্বাচনী ভাষণে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট যুগে সংগঠিত গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার বিচার হবে। বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। ব্যাংক ও উন্নয়ন প্রকল্প লোপাটের অর্থ উদ্ধার ও বিচার আমাদের অন্যতম কর্তব্য। আমাদের লড়াই হবে সেই নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল প্রবণতা সমাজ থেকে মুছে ফেলা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থনীতি এবং রাজনীতির পরিবর্তন ঘটিয়ে এক নতুন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। আমাদের লক্ষ্য একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেখানে নাগরিকের সম অধিকার তার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস ও পরিচয়ের ঊর্ধ্বে স্থান পাবে।
রাতের সময়ে আরও থাকছে। পায়রা বন্দরের 4 লেন সেতুর শাটার ভেঙে নদীতে প্রাণ গেল শ্রমিকের, আহত আরও 10। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে ঘাটতির অভিযোগ। বৈষম্য দূর করতে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে সেমিনারে নারীর নিরাপত্তার দায়িত্ব রাজনৈতিক দলগুলোতে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিএনপি ক্ষমতা গেলে নারী শিশুর স্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। তাদের যে এমপাওয়ারমেন্টের জন্য গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান ও আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নীতি নির্ধারণী পর্যায়ে নারীরা। এতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমানও। আমরা দেখলাম নারীরা কিভাবে সেমিনারে উঠে আসে সমাজ, কর্মক্ষেত্র, রাজনৈতিক পথ চলায় নারীদের বৈষম্য, বঞ্চনার কথা। নারীর প্রতিনিধিরা বলেন, নির্বাচন সামনে রেখে যখন নারীর অধিকার নিয়ে কথা বলা উচিত, তখন নারীর অস্বস্তি নিয়ে আলোচনা করতে হচ্ছে। সময় আসলে নারী শক্তি যাতে কোনোভাবেই সামনে না আসে তার জন্য অনেক চেষ্টা চলছে। আমরা জানতে চাই যারা সরকার ফর্ম করবেন তারা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং আমাদের উপর নির্ভর করবে আমরা কি ধরনের ডিসিশন নেই। সংবিধানে সবার সমান অধিকার দেয়া হলেও নারীকে পেছনে ঠেলে দেওয়ার জন্যই বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার সারা হোসেন। আমরা দেখছি যে ইভেন এই সরাসরি বৈষম্য করা যাবে না, যেটা পরিষ্কার, যেটা 50 বছর আগে অর্জিত যে অধিকার, সেটার উপরে কিন্তু হাত দেওয়া হচ্ছে। সেমিনারে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিজদের এই দায়িত্বটা নিতে হবে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি। আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। এদিকে গুলশান লেক পার্কে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি ক্লাবের নারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও চা চক্রে যোগ দেন ডাক্তার জুবাইদা রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ নজর দেয়া হবে নারী ও শিশুদের স্বাস্থ্য খাতে। আমরা নিশ্চিত করতে চাই বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা, সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, নিরাপত্তা এবং তাদের সুরক্ষা, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা। মতবিনিময় সভায় নারীদের অগ্রযাত্রায় সকলের সহায়তা চান ডাক্তার জুবাইদা রহমান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা বিশ্বাস করি ধীরে ধীরে এই পরিবারগুলো একদিন স্বাবলম্বী হয়ে উঠবে, এবং পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে ধীরে ধীরে আস্তে আস্তে বাংলাদেশ সামগ্রিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সেই 31 দফায় সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বাংলাদেশের যে কৃষক ভাইরা, যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে আমরা ধীরে ধীরে স্বাবলম্বী করে তুলব। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা কৃষক ভাইদেরকে ঠিক যেভাবে মাদেরকে, গৃহিণীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। এবং শুধু তাই নয়, এই কৃষি কার্ড পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে সরাসরি আমরা তাদের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, ঔষধ পৌঁছে দেব। শুধু তাই নয়, আমরা সমগ্র বাংলাদেশে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুহূর্তে যত কৃষক আছে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, তাদেরকে সেই ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব। এখানে আপনারা বহু মানুষ আছেন যাদের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গ্রামে থাকেন, কৃষিকাজ করেন না? বহু মানুষ এখানে আছেন, সেই মানুষগুলো তাহলে উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের দেশের যুবকদের, তরুণদের কর্মসংস্থানের সুবিধার জন্য সারা বাংলাদেশে বহু লক্ষ কোটি তরুণ আছে, যুবক আছে যারা শিক্ষিত, কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। এই মানুষগুলো যাতে বেকার না থাকে, তারা যাতে কর্মসংস্থানের তাদের যাতে ব্যবস্থা হয়, তার জন্য আমরা কতগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ঢাকা শহর সহ প্রত্যেকটি আসন সহ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমরা বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, আমরা প্রশিক্ষণ কেন্দ্র আমরা তৈরি করব, যার মাধ্যমে বিভিন্ন বিষয় তাদেরকে আমরা ট্রেনিং দিব, একই সাথে তাদেরকে আমরা ভাষা শিক্ষা দিব, যাতে করে তারা যদি প্রয়োজন হয় দেশে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য করতে পারবে, দেশে চাকরি বাকরি করতে পারবে, দক্ষ শ্রমিক হিসেবে, দক্ষ একজন কারিগর হিসেবে তারা গড়ে উঠবে, অথবা যদি প্রয়োজন হয় তারা বিদেশেও যেতে পারবে। এবং আমরা দেখেছি আমাদের যে কোটি মানুষ প্রবাসী ভাইরা আছেন,
তারা যখন বিদেশে গিয়েছে চাকরি কর্মসংস্থানের জন্য, অনেককেই কষ্ট করে জমি বিক্রি করে যেতে হয়েছে। আমরা সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, এখন থেকে বিএনপি সরকার গঠন করার পরে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিব, তাদের মধ্যে থেকে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যাবে তাদেরকে আমরা একটি ছোট লোনের ঋণের ব্যবস্থা করে দেব, যাতে করে তাদের আর পারিবারিক জমি জমা বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ আছে, যে মানুষগুলো আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে সম্পর্কিত, তাদের সাথে আমাদের আত্মার এবং আধ্যাত্মিক সম্পর্ক আছে। এই মানুষগুলো আমাদের সমাজেরই অংশ। এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন সময় জীবনের বিভিন্ন বিপদের সময় তারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে। এই মানুষগুলো কারা? তারা হচ্ছেন আমাদের মসজিদ, মক্তব এর ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের যারা গুরু আছেন, ধর্মগুরু, তারা। এই মানুষগুলো অনেকেই মানবতর জীবন যাপন করেন। আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে তারা একটি সম্মানজনক জীবন যাপন করতে পারেন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি আমাদের দলের পরিকল্পনা তো করে ধরলাম, কারণ এখন যদি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে যদি বকাবাদ্দি করি, গীবত গাই, ওলটপালট কথা বলি, তাতে আপনাদের কোনো লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে না। জনগণের কি লাভ হবে? জনগণের লাভ হবে যখন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো রাজনৈতিক দল পরিকল্পনা গ্রহণ করে, কর্মসূচি গ্রহণ করে, এবং সেই পরিকল্পনা এবং কর্মসূচি যখন বাস্তবায়ন করে, তখনই জনগণের লাভ হবে। তাই তো নাকি? প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে অনেক রাজনৈতিক দলের নেতারা এসছে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোন রাজনৈতিক দলের জনগণের ভাগ্য পরিবর্তনের কোন কর্মসূচি নেই। একমাত্র কর্মসূচি, একমাত্র পরিকল্পনা আছে বিএনপির, একমাত্র পরিকল্পনা আছে। এবং যে আমরা সরাসরি ছিলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে, আর তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রাতের সময়ে আরও থাকছে। হজের ভিসা কার্যক্রম শুরু আজ। সরকারি হাসপাতালে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ ছাড়া দেওয়া হবে না অনুমতি, জানালো সৌদি আরব। এবার বাণিজ্য সংবাদ। যে কোনো মূল্যে সরকার চট্টগ্রাম বন্দর সচল রাখবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। আর অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এদিকে দ্বিতীয় দফায় ফের চলছে শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট। সকালে বন্দরের জেটি গেট দিয়ে কোনো ধরনের যানবাহন ভেতরে ঢোকেনি, বেরো হয়নি, চলছে না কোনো ধরনের কার্যক্রম। আপনারা বলতে পারেন কিনা এই সরকারের আমলে সাইন হচ্ছে না? আমার মনে হয় এটা ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আর দুটা কার্যদিবস হচ্ছে। আউটার অ্যাঙ্করেজে পড়ে আছে ছোলা, ডাল, তেল, 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর the government has decided to go in hard line. যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে, তাহলে তাকে ধরা হবে। পটুয়াখালীর পায়রা বন্দরে নির্মাণাধীন সেতুর সেন্টারিং ভেঙে নদীতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 10 শ্রমিক। সকালে নির্মাণাধীন 4 লেন সেতুর লোহার সেন্টারিংয়ের ওপর বসে কাজ করছিলেন 10-15 জন শ্রমিক। এ সময় হঠাৎই চেইন ছিঁড়ে পড়ে যায়। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে রাসেল নামে এক শ্রমিকের মৃত ঘোষণা করেন চিকিৎসক। যথাযথ সেবা ও ভিসা প্রক্রিয়া সহজ করতে আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, এরই মধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মুসল্লিদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত কেন্দ্র থেকে টিকা, ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। 20 মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে। পাকিস্তান লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন
বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আজ দুপুরে পাকিস্তানের লাহোরে পৌঁছান বিসিবি প্রধান। বিকেলে প্রথমে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে সভা করেন বুলবুল। এরপর তাদের সঙ্গে যোগ দেন ইমরান খাজা। ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ খেলতে পিসিবিকে রাজি করানোর জন্য বড় কোনো আর্থিক প্রস্তাব দেওয়া হবে আইসিসির পক্ষ থেকে। বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আসতে পারে এই বৈঠক থেকে। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। নির্বাচনী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমান। পরিবর্তনের জন্য চাইলেন ধানের শীর্ষে ভোট। এবং মজলুম একটি দল 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে, আর ফ্যাসিবাদ দেখতে চান না জনগণ। নির্বাচনী জনসভায় জামাত আমির সুযোগ পেল ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।